নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আমি যেখানে বসে আছি এখন, যিনি পাশে বসে আছেন, শুধু একটার বলবো না, কে উনি তো নিজে ইন্ট্রোডিউস দেবেন। বাট একটাই কথা বলবো, পুরুষ আজকে কলকাতায় সেফ নেই, বিয়ের আগেও বিয়ের পরেও। কেন এটা বলছি, রিজনটা আপনাকে আমি গল্পটা বলছি অ্যাকচুয়ালি কি হয়েছে। তো ফার্স্ট অফ সপতা, ফার্স্ট অফ অল আমি জানতে চাইছি কেসটা কি। কেসটা অ্যাকচুয়ালি আমি যখন বিয়ে করেছিলাম, ঠিক আছে? তখন আমার মধ্যে মানে আমি আমার বউকে বিয়ে করি শিলং থেকে। ঠিক আছে? শিলং থেকে বিয়ে করা আনার পর ওনারা আমার সাথে রানাঘাটে থাকে। তখন আমি অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে সম্পদ রায়, আর আমি ডিফেন্সে আছি, বর্ডার সিকিউরিটি ফোর্সে। তো তখন উনি আমার সাথে শিলংয়েই থাকতো। শিলংয়ে থাকার পর আমাদের ওখানে একটা বাচ্চা হয়। তো ডেলিভারি হয় আমাদের কলকাতাতে। কলকাতাতে ডেলিভারি এয়ারপোর্টের সামনে যে হসপিটাল আছে সেখানে আমাদের বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমরা রীতিমতো সেটা মানে কন্টিনিউ করার জন্য আমরা শিলংয়ে আবার ব্যাক চলে যাই। আমাদের বাচ্চাটা থাকে ওখানে। তারপরে ওনাকে রানাঘাটেই রাখা হয়, আমার রানাঘাটে নিজস্ব বাড়ি। তো তারপর আমার পোস্টিং ওখান থেকে হয়ে যায় ইয়েতে আমার পোস্টিংটা হয়ে যায় ইয়েতে জেএনকে তে। জেএনকে পোস্টিং হওয়ার পর ওর পরে আমরা আবার পোস্টিং আসি রাজস্থান। তো এইভাবে আমার সময় চলতে থাকে। তার মধ্যে আহ, 2023 2023-এ 21শে ফেব্রুয়ারি ওনার একটা খবর পাই আমাদের আমাদের যে বাড়িতে কাজ করে তার কাছ থেকেই আমি একটা খবর পাই। উনি আমাকে ফোন করে জানায় যে দাদা, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন, দিয়ে মানে মানে ঘরের যে ওয়াইফ আছেন তোমার, তো উনি প্রতিদিনই বিকেলবেলা করে কারোর সাথে মানে ঘুরতে চলে যায় বাচ্চাটাকে ওনার কাছে রেখে দিয়ে। তো সেই সম্বন্ধে আমাকে সম্পূর্ণ জানায়। আমি বললাম, তো তুই তাহলে নেক্সট দিন যেদিনকে যাবে সেদিনকে আমাকে জানা, সেই মুডে আমি সেভাবে রেডি থাকবো। তো ওনাকে সেই হিসাবে ওকে জানিয়ে রাখে যে আমি এই সাইডে এই দিন আসবো। ও এই সাইডে এই দিন আসবো, এইভাবে ও জানে। তো তো সেই দিন হিসাবে আমি সম্পূর্ণ রেডি থাকি। এবার যখন জানায় আমাকে যে আজকে দিদি বেরোবে বলছে, তো সেদিন আমি ফ্লাইট করে সোজা যোধপুর থেকে কলকাতা পৌঁছে যাই। কলকাতা পৌঁছানোর পর আমি আমার লোকের টিমসকে টোটালকে রেডি রাখি যে ওকে সম্পূর্ণ ওইভাবে হাতে নাতে ধরার জন্য। তো আমি রানাঘাটে একটা ইয়ে হোটেল আছে, সেই হোটেল থেকে সৌরভ নাম করে একটা ছেলেকে আর ওকে একসাথে মদ্যপান অবস্থায় একই হোটেল রুম থেকে আমরা ধরা পড়ি। তো সেই কেসটা আমি রীতিমতো রানাঘাট থানাতেও দেওয়া আছে, আর সেটা কেস রীতিমতো চলছে। আর তারপর আমার বাবার সাথে উনি, তারপরে তাকে অনেক কিছু বোঝানোর পরে বাড়িতে রাখা হয়েছিল রানাঘাটের বাড়িতে। তো রানাঘাটের বাড়িতে বাবার সাথে কোঅপারেট করতে পারিনি, আর রীতিমতো বাবার সাথে মারপিট করতো। এমনকি কাজের লোকটাকে বলতে, দারু এনে দে, পয়সা দিচ্ছি দারু এনে দে, করেছে। কাজের লোকটাকেও মারতো, বাবাকেও মারতো। ঠিক আছে? বাবার 82-83 বছরের বয়স, একটা ক্যান্সার পেশেন্ট। ঠিক আছে? তো তার প্রতি মানে অসহ্য পরিমাণে মানে অত্যাচার 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 করেছে। করার পর তখন আমি বলি যে এইভাবে তো বাবাকে বাঁচানো সম্ভব হবে না, না আমার ফ্যামিলিকে বাঁচানো সম্ভব হবে। সেই ডিসাইড করে আমি কলকাতায় যে ফ্ল্যাটটা কিনেছিলাম সেই ফ্ল্যাটটা আমি তাড়াতাড়ি রিকভার করে, ফ্ল্যাট তো আর গুছিয়ে দেয় না, তো সেটাকে আমাকে রিকভার করতে হয়। সেই জন্য রিকভার করে যা সোনা গয়না মোটামুটি যা ছিল আমাদের কাছে, যা ইয়ে ছিল, সেটাকে আমার মোটামুটি সেল আউট করে বা করে আমি সম্পূর্ণ ফ্ল্যাটটা কমপ্লিটলি করে তাড়াতাড়ি ওদের ফ্যামিলিটাকে আমি এখানে শিফট করি, কলকাতাতে শিফট করি। তো মিডিল মানে মানে মিডিলে আমাদের ভালো মন্দ মোটামুটি সবকিছুই চলছিল। কিন্তু একটা টাইমে আমি খবর পেলাম, আমাদেরই বন্ধু সার্কেল থেকে খবর পেলাম, আমাদেরই খুব নিয়ারেস্ট মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে লয় দীপ বলে। তো দীপ আর লয় একজন দুজন মিউজিক ওরা করতো। তো লয়ের সাথেও আমার ভালো, লয় চ্যাটার্জি ওটা খুব ভালো, মানে ওর সাথে আমার একটা ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল। কিন্তু ও যে আমার সাথে এই বিশ্বাসঘাতকতাটা করবে সেটা আমি বুঝতে পারিনি। এই বিশ্বাসঘাতকতা যে আমার সাথে ও করবে সেটা আমি বুঝতে পারিনি। মানে আমি ওকে বললাম যে বাড়িতে যদি কিছু হয় বা কিছু হয় তখন তুই আমার বাড়িতে এসে দেখা সাক্ষাৎ করিস, আমার বাচ্চাটাকে আমি তোদের মানে সামনে রেখে দিয়ে যাচ্ছি, মানে বন্ধুরাই তো সব হয়, যদি কিছু হয় কোনো অ্যাটলিস্ট ফোন করে এটা দেখা সাক্ষাৎ, বা আমি আমার ফ্ল্যাট মেম্বার্সকেও বলে গেছিলাম যদি হয়তো তোমরা দেখো দু একজন যারা আমার খুব কাছের নিয়ারেস্ট। এবার সেটা সেই যে ও দুর্বলতার সুযোগটা নেবে সেটা আর আমি বুঝতে পারিনি। এবার লয় চ্যাটার্জি তিনি আমার বউয়ের সাথে রীতিমতো রিলেশন আর ফিজিক্যালে চলে আসে, এবং কি মানে ওরা ঘরের মধ্যে মানে বাচ্চাটাকে সামনে রেখে দারু মানে ড্রিঙ্কস করা থেকে শুরু করে
এমনকি বাচ্চাটাকে খাবার পর্যন্ত দিত না। বাচ্চাটার যে অ্যানুয়ালি আমি দিতাম, মানে প্রতি মাসে টাকা পাঠাতাম, সেই টাকা পাঠানো থেকে খাবার ওরা দারু কিনে খেয়ে নিত। হুম, সেই খবরগুলো আমার কাছে চলে আসে at least, হুম, ঠিক আছে? মানে কথায়, কথায় যেভাবে কথাগুলো আসে সেইভাবে। যেমন দুধের পয়সা দিচ্ছি, সেখান থেকে শুনেছি ৳২৮ বা ৳২৯ আধা লিটার দুধের দাম পড়ে, সেখান থেকে ৳১৪ দুধ খাচ্ছে আমার। হুম, সেই খবরগুলো আসে। আমার প্রত্যেকের নাম আমি এখানে সামনে নেব না। তারা আমাকে ভালো শুভাকাঙ্ক্ষী বলে সেই কথাগুলো জানিয়েছে। হুম, এবং কি আমি কি সেই জিনিসগুলো অ্যাজ এ ওয়েল আমি এসে দেখেছি। যে হুম, ঘরের মধ্যে এসে দেখেছি, হ্যাঁ, এই জিনিসগুলো চলেছে আর চলছিল। যে কিছু অবশ্যই অবকাশ পড়ে থাকে সেই জিনিসগুলো, সেগুলোর মাধ্যমে সেই জিনিসগুলো আমরা পেয়েছি। ঠিক আছে? মানে ইনভেস্টিগেশন করে সেই জিনিসগুলো আমি পেয়েছি। তারপর ড্রিংকস এর বোতল ঘরের মধ্যেও পেয়েছি। এমনকি কিছু আছেও এখনো ড্রিংকস এর হুম, বোতল। তো সেইসব জিনিসগুলো রীতিমতো এরা মানে এরা এই ঘরের মধ্যেই করতো বাচ্চাটার সামনেই। ঠিক আছে? এমনকি আমার কোনো মানে বন্ধুরা যদি হট করে ঘরেও চলে আসতো, বন্ধুর বউরা হুম, ঘরের মধ্যে চলে আসতো, ওরা ঘরের মধ্যে ঢুকতে দিত না। হুম, আমার ফ্যামিলি বোন যদি ঘরে আসতে চাইতো, আসতে দিত না। টোটালি এরকমই এরা নিজেরা এনজয়মেন্ট করতো আর নিজেরা ঘুরে, ঘুরে বেড়াতো। এবার এখানকার কিছু ফ্ল্যাটের মেম্বার্স আছে যারা আমাকে জানিয়েছে যে এই ধরনের ছেলে একটা আসে। হুম, এমনকি আমাদের এই যে পাশে একটা দোকান আছে, সেই দোকানে একটা কাকু আমাকে আজকে সকালেই জানালো যে, "হ্যাঁ, এই ছেলেটার সাথে আমি মেট্রোতেও যেতে দেখেছি। এর সাথে আমি বাইরে অনেক জায়গায় ঘুরতেও যেতে দেখেছি।" এমনকি কিছু ইনফরমেশন সবচেয়ে বড় যেটা এভিডেন্স হয়ে দাঁড়াচ্ছে, লয় চ্যাটার্জির বউ আমাকে ফোন করে বলেছিল আর কিছু প্রুফড ও আমাকে জানিয়েছে যে, "তোর বউ রীতিমতো আমার বরের সাথে রিলেশনে রয়েছে।" ফোন করে এই করে সেসব কথাগুলো আ অপরাজিতা ওর বউয়ের নাম, ও আমার সাথে সবকিছু শেয়ার করেছে। তো এই কথাকালীন চলতে আজকে যেখানে গিয়ে দাঁড়াচ্ছে যে আমি ওকে যখন ফিরে এসে সব ওকে জানাই যে এই জিনিসগুলো আমি সব জানি আর আমার মানে এগুলো বন্ধ করে দেওয়াটাই বেটার, তাতে আমার ফ্যামিলিটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ এইভাবে এই জিনিসগুলো করিস না। ওকে অনেক রিকোয়েস্ট করে অনেক জায়গায় ভালো করে বুঝিয়েছি। তাতেও ও যখন মানতে চায়নি, তো তখন বলেছে যে আমার কাছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। হুম, আমি বললাম ডিভোর্সটা দিয়ে দেবো, তার মানে তো বাচ্চাটা তো রয়েছে। একটা হুম, ৪ বছরের বাচ্চা, সেখানে আমি কি করে বাচ্চাটাকে দেখবো বা আর ইয়েটাকে দেখবো। হুম, মানে মানে তোমাকে মানে সবচেয়ে বেটার হয় তুমি আমার সাথে চলো। কলকাতায় আর থাকতে হবে না। তুমি আমার সাথে যেখানে আমি পোস্টিং আছি সেখানে সেখানে গিয়ে তুমি আমার সাথে লাইফ লিড করো। তোমার হুম, যদি মনে হয় যে সবসময় একটা কথাই বলে তুমি আমাকে মানে টাকা পয়সা দিচ্ছ না, এ করছো না। কিন্তু এগুলো অ্যাজ এ লেভেল মানে সম্পূর্ণ প্রুফ আমার কাছে রয়েছে যে আমি টাকা পয়সা সবকিছুই দিচ্ছি। ঠিক আছে? সেগুলো লিগ্যাল এড কেও জানিয়েছিল। ডিসেম্বর অব্দি আমি লিগ্যাল এড কে টোটাল স্টেটমেন্ট পাঠিয়েছি। এবার বাকি ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, সেটাও আমি পাঠিয়ে দেবো। আমাকে আজকে লিগ্যাল এড ফোন করেছিল। সেই হিসাবে আমি কথাও বলে নিয়েছি। এবার লাস্টে আমি সবচেয়ে বড় জায়গায় দাঁড়াচ্ছি যে আমার ছেলেটা। আমি ছুটিতে আসছি, আমি ছেলেটাকে কাছে পাচ্ছি না। ছেলেটাকে আমার কাছে রাখতে দিচ্ছে না। দিনে ১১:০০ র সময় বেরিয়ে যাচ্ছে, কোনো সময় ৯:০০ র সময় বেরিয়ে যাচ্ছে, রাতে আসছে ১১:০০ ১১:৩০। এমনকি আমি নিজে থেকে এসে দেখেছি যে সবসময় মহামাতালার ওইদিকে কোথায় চলে যাচ্ছে। এবার কতদূর আর আমি ওইভাবে ওর পেছন করতে পারবো। হুম, ঠিক আছে? কখনো গাড়িতে উঠে বেরিয়ে চলে যাচ্ছে। এইভাবে তো সম্ভব হচ্ছে না। আর ঘরে আসলেই বলছে আমায় মারছে, আমায় আ আ টর্চার করছে। এই দিয়ে 490 কেস একটা রেখে দিয়েছে। হুম, ঠিক আছে? তারপরে আমার সব জিনিস তোমার কাস্টডিতে আসে বলে ৪০৬ এর একটা ইয়ে কেস করে রেখে দিয়েছে। ঠিক আছে? এইভাবে তো মানে আমি একবার ডিপার্টমেন্টকেও দেখবো, একবার ঘরে এসে এই ডিপার্টমেন্টকে দেখবো। তো এইভাবে তো একটা ফ্যামিলি চলে না। আর ২ নম্বর একটা আমার নিজের স্বাস্থ্য প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। এবার মানে আমি আর মানে নিজেকে ইয়ে করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। সেই হিসাবে আমি সবাইকে জানাই যে আপনারা আমার পাশে এসে একটু দাঁড়ান। যার জন্য আমি কলকাতা টিভিকে দেখেছি। ঠিক আছে? যার জন্য আমি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাইকে ইনফরমেশন দিয়েছি যে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। যতটুকু পারেন একটু হেল্প করুন। কারণ আমার কাছে আ এভিডেন্স বলতে সবচেয়ে লোকের কিছুই এভিডেন্স, যাদের আমি খুব বিশ্বাস করি তাদের এভিডেন্স, এমনকি নিজের খুঁজে পাওয়া জিনিস, যেই হুম, এভিডেন্সটাকে মানে যেটার উপর এভিডেন্স খাড়া হয়। হুম, সবচেয়ে যেইসব জিনিস, এইটা হলে এই জিনিসটা হতে পারে। এই জিনিসটা হয়। সেই এভিডেন্সই সবচেয়ে বড় মেইন এভিডেন্স। ঠিক আছে? আর আমি ডিপার্টমেন্টকে দেখবো না ওর পেছনে সব এভিডেন্স খুঁজে বেড়াবো। কিছু এভিডেন্স আছে সেগুলো ও আই থিংক পুলিশ যদি একটু আমার সাথে কোঅপারেট করে সেগুলো আমি উনাদের কাছে এনে দিতে পারবো। তো প্লিজ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশকে আমি হাত জোড় করে বলব যে প্লিজ আমাকে এগুলো একটু কোঅপারেট করা হোক। আর যেটা সত্যির প্রতি চলছে সেটাকে সামনাসামনি করা হোক। কারণ আমি থানায় গেলে কোনো সময় হয়তো টেবিল অফিসার আমার উপর রেগে যাচ্ছেন বা আমার আয়ো ম্যাডাম ১ম এ আমাকে মানে ভুল বুঝেছিলেন। কিন্তু আই থিংক আমার মনে হয় যে উনি বেটারটা বুঝছেন যে কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং উনি হুম, আমাকে হেল্প করা শুরু করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ মানে এইটুকুনি বলার জন্য যে ম্যাডাম আমাকে হেল্প করছেন। আর আজকে আমি প্রেসের সামনে এইজন্য কলকাতা টিভির সাথে যুক্ত হলাম যে আমার এই কষ্টটা আমি শেয়ার করতে পারছিলাম না বলে। ঠিক আছে? যে আজকে আমি সবার সামনে সবার সামনেই শেয়ারটা করে দিলাম যে একটা ডিফেন্স পারসন হয়ে
তার যে ওদিকেও কষ্ট আর এদিকে এসে যে কি প্রবলেমটা আমরা ফিল করছি, এর চেয়ে বেশি কষ্ট মানে আমি আপনাদের কাছে আর শেয়ার করতে পারছি না। কারণ আমার বাচ্চাটা প্রচন্ড কষ্টে রয়েছে। আমি চাইবো যতক্ষণ ফ্যাসলা কিছু না হোক বাচ্চাটা আমার কাছে থাকুক বা আমাদের মধ্যে থাকুক। শুধুমাত্র আমার কাছে নয়, আমাদের মধ্যে থাকুক। ঠিক আছে? আর এইভাবে নাইট স্টে করা, কোথায় গিয়ে থাকা, আমিও একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমার বাচ্চাটার কি হলো? আমার বউটার কি হলো? যতক্ষণ কোনো ডিসিশন কিছু ফাইনাল হয়নি। ওর যদি ওই ছেলেটাকেই পছন্দ হয় তো মানে লয় চ্যাটার্জিকেই পছন্দ হয় তো লয় চ্যাটার্জির কাছেই চলে যাক, আমার কাছে বলে চলে যাক। তাতে আমি ওর কাছে কোনো মানে এলিগেশন বা কিছু লাগানোর জন্য কিছু বলব না। আমি ডাইরেক্টলি ওকে স্কিপলি কাগজ করবাই করে ছেড়ে দেব। ঠিক আছে? কারণ কোনো মানুষকে জোর করে আটকানো যায় না। কিন্তু একটা বাচ্চাটা তো আমারও। ঠিক আছে? হুম। বাচ্চাটার জন্য তো আমি এতদিন কষ্ট করে এগিয়ে এসেছি, যার জন্য রোদে ভিজে হোক, ওর গরমে হোক, ঠান্ডায় হোক, সব জায়গায় ডিউটি করে নিজের জীবনকে ঝুঁকি রেখে আমি আমার লাইফকে এগিয়ে নিয়ে গেছি। যে আমি ওদের জন্য করতে পারি। ঠিক আছে? আমি নিজের বাবার মার সহ্য করেছি। আমি বাবাকে কষ্ট দিয়েছি হয়তো সেই জায়গায় আমি হয়তো কিছু করতে পারিনি কিন্তু আমার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে সবার কাছে একটুখানি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা আমার পাশে থাকুন। আর আমাকে একটু সহযোগিতা করুন। কারণ আমি এখন যে সংকটের মাঝখানে পড়ে গেছি, আ জানি না আমি কতটুকু কি করতে পারবো। কারণ আমার নিজেরই মেন্টালিটি এখন আর মানে ঠিক করে উঠতে পারছি না এই পরিস্থিতির মাঝখানে। আমি একটাই কথা বলবো অডিয়েন্সদেরকে, পাবলিকদেরকে, 80% জায়গাতে শুধু ফিমেলস মেয়েদেরই সাথ দেয়। বাট যে জায়গাতে আমি সম্পদদাকে দেখছি, সম্পদ রায়কে, এটা অনেক পুরুষের সাথেই হয়। কেউ দাঁড়ায় না। আজ একটাই কথা বলবো, যারা দেখছেন কলকাতা নিউজ টাইমকে, সম্পদ রায়কে সাথে দাঁড়ান। কেন কি যারা আমাদের দেশের জন্য দাঁড়ায়, ওদের সাথে কে দাঁড়াবে? যদি আমরা না দাঁড়াই, তারা কারা দাঁড়াবে? তো একটাই কথা বলবো কলকাতা নিউজ টাইম থেকে, কি আমরা আছি, আমরা থাকবো, আমরা পাশে আছি।